প্রথম ধাপে আমরা ছোটখাটো সফলতা পেলেও এবার দ্বিতীয় ধাপে এসে আমরা বেশ কিছু বড় সফলতা পাচ্ছি। আজকে আপনাদেরকে জানাবো যে দ্বিতীয় ধাপে মাত্র 72 ঘন্টায় কি রেজাল্ট ক্রিয়েট করেছে। গত 72 ঘন্টায় সফলতা আকাশচুম্বী। প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানের বৈঠকের রহস্য কিছুটা বের হয়ে গেছে। জনগণের জন্য মুক্তির পথ, নিরাপত্তার পথ। পিনাকি ভট্টাচার্য কিছু সুখবর দিয়েছে। বাংলাদেশের রাজনীতির অনেক ইতিহাস রচনা করেছেন পিনাকি। এবার আসি পিনাকি কি সুখবর দিয়েছেন। তবে আমাদের একটা করণীয় আছে, ওই কাজটা করতে পারলে আমাদের চূড়ান্ত বিজয় হবে। বিজয় নিয়ে সেটা হচ্ছে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সংবিধানের 3 জন শীর্ষ ব্যক্তিকে, বাংলাদেশের সংবিধান যেই 3 জনকে সর্বোচ্চ সম্মান দেন, সেই 3 জন ব্যক্তির সাথে 2 দিনে 3টা মিটিং করেছেন। এই 3টা বৈঠকে তার ফলাফল কি, মিশন কি ছিল, ভিশন কি ছিল, বাস্তবায়ন কি করতে পেরেছেন, এই নিয়ে কথা বলবো ছোট করে। এই ঘটনাটা কেউ বলবে না। এই ঘটনাটা সামনে আবার আসবে কখন জানেন? চিন্তা করেন ভাই, যুদ্ধের ঘোড়া যুদ্ধই করে, ওইটাতে বিয়া বাড়িতে যায় না যেতে পারবেন না। আর যারা ঘোড়া রেখা, যুদ্ধের ঘোড়া রেখা গাধা কিনে চামচাদের পছন্দ করে, তাদের পরিণতি ওই রাজার মতোই হবে। কেন কথাটা বললাম? জুলাই গণ অভ্যুত্থানের যুদ্ধা ঘোড়াগুলোকে আপনারা সবাই ভুলে গেছেন, আপনারা সবাই গাধা কিনছেন। সেই চাল চালতেই কি পিটার হাস আবার নতুন করে বাংলাদেশে আসছেন 7 দিনের জন্য? উনি যে কোনো ব্যক্তিগত কাজে আসেননি বা কোম্পানির কাজে আসেননি, সেটা আমরা ধরে নিতেই পারি। পিটার হাসকে আবারও আমেরিকান সরকার বা আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে পাঠিয়েছে। জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব হচ্ছে বিএনপির, এ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীম পাটোয়ারি। আমি তো মনে করি এই পাটোয়ারি সহ জাতীয় পার্টির যে সকল নেতা, জিএম কাদের গ্রুপ হোক, আর আনিসুল ইসলাম মাহমুদ গ্রুপ হোক, আর রওশন গ্রুপ হোক, আর অন্য গ্রুপ হোক, এদের প্রত্যেককে আপনার এই দালালির কারণে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে এবং এই রাজনৈতিক দলটিকে চূড়ান্তভাবে নিষিদ্ধ করে তারপরে নির্বাচনের পথে এগানো দরকার। ঢাকা ঘোষণা দিয়েছে ভারতের সীমান্ত ঘেঁষা একাধিক স্থলবন্দর পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। ডক্টর ইউনূস সরকারের এমন সিদ্ধান্ত যেন ভারতের উদ্দেশ্যে সরাসরি বার্তা দিল বাংলাদেশ এখন বিকল্প পথ খুঁজে নিয়েছে। ভারতের একচ্ছত্র আধিপত্যের দিন শেষ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সংবিধানের 3 জন শীর্ষ ব্যক্তিকে, বাংলাদেশের সংবিধান যেই 3 জনকে সর্বোচ্চ সম্মান দেন, সেই 3 জন ব্যক্তির সাথে 2 দিনে 3টা মিটিং করেছেন। প্রথম দিন উনি মিটিং করেছেন প্রধান বিচারপতির সাথে, আর আজকে দ্বিতীয় দিনে উনি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার সাথে এবং রাষ্ট্রপতির সাথে। এই 3টা বৈঠকে তার ফলাফল কি, মিশন কি ছিল, ভিশন কি ছিল, বাস্তবায়ন কি করতে পেরেছেন, এই নিয়ে কথা বলবো ছোট করে। আমি সর্বপ্রথমে চলে যাচ্ছি আমাদের সর্বসম্মানিত ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে আজকের বৈঠক নিয়ে কি আলোচনা ছিল, কি এজেন্ডা ছিল, কতটুকু সে এই এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে বলে সম্মতি পেয়েছেন নাকি সম্মতি পাননি। উনি গিয়েছেন সেনাবাহিনীর যেই মানুষগুলা খুনের সাথে গুমের সাথে জড়িত, কেউ কেউ র্যাবে থাকা অবস্থায় জড়িত হয়েছেন, কেউ সেনাবাহিনীতে থেকে বা গোয়েন্দা সংস্থার বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত হয়ে যারা খুন করেছে আর গুম করেছে, এই খুন আর গুম করা সেনাবাহিনীর মানুষদেরকে বাঁচানোর জন্য উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গিয়েছিলেন যে সেনাবাহিনীর লোকদের বিচারটা সেনাবাহিনী করবে, বাহিরের এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেখানে যেন না করা হয়। এখন সেনাবাহিনীর যে সংবিধান আছে, আইন আছে, সেখানে গুম আর খুনের কোনো অপশনই নাই, কারণ কোনো দেশের সেনাবাহিনী তার নিজের দেশের মানুষকে খুন আর গুম করে না, তাই সেনা আইনে খুন এবং গুমের কোনো বিচার সিস্টেম নাই। তাহলে নতুন যে সিস্টেম আইন করে তারা বিচার করবেন, সেই আইনটাতে সেনাবাহিনীর লোকগুলাকে বাঁচিয়ে দেওয়া হতে পারে। এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে তাদের বিচার সেনা আইনে নয়, পাবলিক আইন যেটা আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করেছি, সেখানে সেনাবাহিনীর যারা হত্যা গুমের সাথে জড়িত তাদেরও বিচার হবে। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে নো পেয়েছেন, কোনো সার্থকতা হয়নি, উনি যে আশা নিয়ে গিয়েছেন আশা পূরণ হয়নি। তারপরে আমি চলে যাচ্ছি, গতকাল প্রধান বিচারপতির সাথে বৈঠকে বসেছেন। বাংলাদেশের প্রধান বিচারপতিকে আমি বারবার বলছি যে বর্তমান বিশ্বের 10 জন সেরা মেধাবী শক্তিশালী বিচারপতির ভিতরে বাংলাদেশ দেশ ছোট, কিন্তু বিচারপতিটার ভ্যালু বেশি। উনি ব্রিটেনে বড় হয়েছেন, উনি অক্সফোর্ডের ছাত্র, এবং ব্রিটিশ এম্বাসি ওনাকে সর্বোচ্চ, ব্রিটিশ সরকার ওনাকে সর্বোচ্চ সহযোগিতা
করবেন এবং করছেন, যার কারণে উনি ব্রিটিশদের একটা পাওয়ার ওনার সাথে আছে, যার কারণে সেনাপ্রধান গিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত কিছু বিষয় আবদার নিয়ে। সেখানে গিয়েও প্রধান বিচারপতির কাছ থেকে খালি হাতে ফেরত আসতে হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনার দোসরদেরকে রক্ষার সুযোগ উনি করতে চেয়েছিলেন, কিন্তু প্রধান বিচারপতি রাজি হননি। তাহলে কার কাছে এখন উনি কি পেয়েছেন? তারপরে আমরা চলে যাই রাষ্ট্রপতি চুপ্পুর সাথে কি আলাপ হয়েছে। দুজন যেহেতু দুস্থ এবং দুজন যেহেতু স্বৈরাচার শেখ হাসিনার দোসর, এখন এই দুইজন মনোনীত হয়েছে, নির্বাচিত হয়েছে শেখ হাসিনার কাছ থেকে। একজন শেখ হাসিনার আত্মীয়, আরেকজন প্রেসিডেন্ট হওয়ার আগে শেখ হাসিনার পায়ে ধরে সালাম করতেন, যার কারণে এই দুইজনের বৈঠকে কি আলোচনা হয়েছে সেটা এখন পর্যন্ত কোনো তথ্য আমি পাইনি। তাই রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানের এই বৈঠক নিয়ে এই ভিডিওতে আমি কিছু বলতে পারছি না। ভবিষ্যতে যদি পাই তাহলে ওই বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানের বৈঠকের রহস্য কিছুটা বের হয়ে গেছে। উদ্বেগ উৎকণ্ঠা কিছুটা হলেও কেটেছে, কিন্তু জনগণের জন্য মুক্তির পথ, নিরাপত্তার পথ, জাতির সমাধান হচ্ছে রাষ্ট্রপতিকে জরুরি ভিত্তিতে অপসারণ করতে হবে, তাকে পদত্যাগে বাধ্য করতে হবে। এছাড়া কোনো উপায় নেই। দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে একই সাথে অতি গুরুত্বপূর্ণ দুইটা পদে রাখাটা ঝুঁকিপূর্ণ। যে কোনো একজনকে সরাতে হবে। এই জন্য যেহেতু সেনাপ্রধানের অবদান রয়েছে বা তাকে সরানোর জটিলতা হতে পারে, এই জন্য আগে রাষ্ট্রপতিকে সরান, তারপরে সেনাপ্রধানের বিষয়টা আলাপ আলোচনা হবে। রাষ্ট্রপতিকে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে সেনাপ্রধান চাইলে কোনো আকাম করতে পারবে না। যেমন জরুরি অবস্থা জারি করা, এটা রাষ্ট্রপতির কাজ। এখন সেনাপ্রধান রাষ্ট্রপতি তো একই গোডাউনের মাল। দুইজনকে হাসিনা নিয়োগ দিয়েছে, হাসিনার সাথে এখনো যোগাযোগ আছে, ভারতের সাথে যোগাযোগ আছে, এটাও প্রকাশ্য। এর জন্য রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হবে। এখন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সাক্ষাৎ কেন? দর্শক, পিনাকি ভট্টাচার্য বলেছিলেন যে জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দেন কিনা, কিন্তু বিষয়টা এরকম না। যদিও আমাদের উদ্বেগ উৎকণ্ঠা থাকবে, অলওয়েজ নজরদারি থাকবে, কিন্তু বাস্তবতা হচ্ছে জরুরি অবস্থা জারি এটা এভাবে ওপেন বৈঠকের মাধ্যমে হবে না। এটা গোপনে হঠাৎ করে ফেলা হবে, বা সেনা অভ্যুত্থানও গোপনে হঠাৎ করে ফেলা হবে, যদিও এটা সম্ভব নয় যদি করা হয়। অতএব এই বৈঠক জরুরি অবস্থার জন্য না। এই বৈঠক কি জন্য? আসলে সেনাপ্রধান চীন সফর করেছেন কিছুদিন আগে। তো চীন সফরের পর এটা একটা রীতি যে সেনাপ্রধান যদি কোনো দেশ সফর করেন তাহলে সেই সফর সম্পর্কে বিস্তারিত অবহিত করতে সরকারের এক্সিকিউটিভ হেড অথবা হেড অব দি গভর্নমেন্ট, মানে মাননীয় প্রধান উপদেষ্টা বর্তমানে, আর যখন পার্লামেন্টারিয়ান সরকার থাকে তখন প্রধানমন্ত্রীর কাছে যাবে, বলবে ডিটেল যে এই হয়েছে সফরে, বৃত্তান্ত বলবে এবং চলমান পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করতে পারে। এবং রাষ্ট্রপতির অধীনে যেহেতু তিন বাহিনী, সেনাপ্রধান মূলত রাষ্ট্রপতির অধীনে বা তিন বাহিনীর সর্বাধীনেও রাষ্ট্রপতি, সেজন্য নামকাওয়াস্তে হলো রাষ্ট্রপতির কাছে সেগুলো ব্রিফ করবেন, এটাও একটা প্রোটোকল। জাস্ট এইটা ঘটেছে, এটা একটা স্বাভাবিক প্রত্যাশিত বৈঠক। কিন্তু প্রধান বিচারপতির সাথে যে বৈঠক অনুষ্ঠিত ওইটা অস্বাভাবিক, কারণ সেনাপ্রধানের সাথে প্রধান বিচারপতির কোনো কাজ নেই, কোনো প্রোটোকল, কোনো প্র্যাকটিস কিছু নেই। যেমন চীন সফর থেকে এসেছেন, সেই সফরের বিস্তারিত প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতিকে জানাবেন, প্রধান বিচারপতিকে না। প্রধান বিচারপতির সাথে তার কোনো কাজ নেই। আর সৌজন্য সাক্ষাৎ যে কারোর সাথে করতে পারেন, কিন্তু সৌজন্য সাক্ষাৎ ব্যক্তিগত বাসভবন, এটা সরকারি বাসভবনে হতে হয়। অতএব সেনা প্রধানের সাথে এবং প্রধান বিচারপতির সাথে যে সাক্ষাৎ, এটা উৎকণ্ঠার, উদ্বেগজনক, এটা নিয়ে অনেক ব্যাখ্যা করেছি। কিন্তু রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সাথে যে সাক্ষাৎ, এটা স্বাভাবিক সাক্ষাৎ, এটা অস্বাভাবিক কিছু না। তারপর অস্বাভাবিক কিছু যে ঘটাবেন না সেটা আমরা বলছি না, ঘটাতে পারেন, কিন্তু এই সাক্ষাৎ নিয়ে আমাদের এত উৎকণ্ঠার কিছু নেই। এখানে আরেকটা পজিটিভ বা অপটিমিস্টিক দিক আছে যে সেনাপ্রধান চীন সফর থেকে এসেছেন। এই মুহূর্তে বাংলাদেশের জন্য বন্ধু রাষ্ট্র হিসেবে চীন সবচাইতে বেশি নিরাপদ জনগণের পক্ষে। আমি বলছি না যে চীন ভালো, এখানে ভালো খারাপ কিছু নাই। প্রত্যেক দেশ সে কাজ করবে তার জাতীয় স্বার্থে। অর্থাৎ চীনের স্বার্থ এবং এই মুহূর্তে বাংলাদেশের জনগণের স্বার্থ মিলে যাচ্ছে। চীন বাংলাদেশকে টাকা পয়সা দিচ্ছে, তারা সংস্কারের পক্ষে, সুষ্ঠু নির্বাচনের পক্ষে, এবং বাংলাদেশপন্থী যে দলগুলো জুলাই পক্ষের শক্তি, তাদের সাথে এখন চমৎকার সম্পর্ক রাখছে। অতএব সেই চীন সফর থেকে এসেছে। যদি ভারত বা আমেরিকা সফর থেকে এসেছেন এরকম হলে একটা বিষয় ছিল যে কি বুদ্ধি টুদ্ধি দিচ্ছেন, না, চীন সফর থেকে এসেছেন। অতএব এটা আরো বেশি এই দিক থেকে বা ফর দি টাইম বিং নিরাপদ। এই বৈঠক দিয়ে উৎকণ্ঠার কিছু নেই। প্রধান বিচারপতির সাথে যে গোপন বৈঠক করেছেন সেনাপ্রধান, ওইটা ছিল প্রধান উপদেষ্টার কনসার্নের বাইরে। কিন্তু রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন, এটা স্বাভাবিক নিয়মে। এই জায়গায় আরো কিছু বিষয় আছে, যেমন প্রধান বিচারপতির সাথে সাক্ষাতেরও কিছু পজিটিভ দিক থাকতে পারে। যেমন হয়তোবা এটা একটা ব্যাখ্যা যে প্রধান উপদেষ্টার পরামর্শই প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন। প্রধান উপদেষ্টা নিজেই তার নিজের জন্য পাঠিয়েছেন সেনাপ্রধানকে। এটা একটা স্কুল, আমি বলছি না যে এটি ঠিক, কারণ একটা ঘটনা নানান পার্সপেক্টিভ থেকে ব্যাখ্যা করা যায়। এখন প্রধান বিচারপতি পাঠালে লাভ কি প্রধান বিচারপতির কাছে? প্রধান উপদেষ্টা সেনাপ্রধানকে এই কারণে পাঠাতে পারেন যে দেশের অবস্থা তো খারাপ, আমি তো কন্ট্রোল করতে পারছি না,
সেনাপ্রধান যদি এরকম একটি সন্দেহজনক দৌড়ঝাঁপ করে, তার রাজনৈতিক দলগুলো ভয় পাবে, ভয় পেয়ে ভালো হয়ে যাবে। কারণ বিএনপিও চায় না যে ইউনূসকে সরিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বে কোনো একটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হোক। বিএনপির এখন চাওয়া যে সব প্রধান ইউনূসকে ম্যানেজ করে ফেলেছে বিএনপি, 240 সিট বিএনপিকে দেবে, এতে ইউনূস রাজি হয়েছে না, তবে ইউনূসের অধীনে নির্বাচন। এতে দেখা যায় যে বিএনপিও ভয় পাবে, সেনাপ্রধানের দৌড়ঝাঁপে তারা ভালো হয়ে যাওয়ার চেষ্টা করবে, যেটা ইউনূসের জন্য প্লাস পয়েন্ট, যদি ইউনূসের কনসার্নে পরিকল্পিতভাবে এটা হয়ে থাকে। জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব হচ্ছে বিএনপির, এ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির এক অংশের মহাসচিব শামীম পাটোয়ারী। কি সুন্দর মামুবাড়ির আবদার বলে তিনি এই কথাটি এখন টকশোতে বলার দুঃসাহস দেখাতে পারলেন। বিগত 16 বছরে বিভিন্ন সময়ে বিএনপি, জামাত সহ বিরোধী মতের মানুষরা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, কিন্তু এই জাতীয় পার্টি তখন আওয়ামী লীগের সাথে আতাত করে রাষ্ট্র ক্ষমতার ভাগ বটরা, হালুয়া রুটি কিন্তু খেয়েছে। তখন কিন্তু একটিবারের জন্য বিএনপি সহ অন্য কোনো রাজনৈতিক দলকে তারা বাংলাদেশের রাজনৈতিক দলই মনে করেননি, বরং তারা মনে করেছেন সকল রাজনৈতিক দল ভ্যানিশ হয়ে গিয়েছে, একমাত্র এই আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং তাদের দোসর 14 দলই বাংলাদেশে টিকে আছে, টিকে থাকবে। বাস্তবিক অর্থে কি তাই হয়েছে? না, বরং বাংলাদেশ জাতীয়তাবাদী দল টিকে আছে, জামাত ইসলাম টিকে আছে, নির্যাতিত নিপীড়িত বাকি দলগুলো টিকে আছে, শুধু টিকে নেই বাংলাদেশের অন্যতম সেই ফ্যাসিস্ট শাসক আওয়ামী লীগ এবং তাদের দোসরদের দল এবং জাতীয় পার্টি। জাতীয় পার্টির এখন শেষ পর্যায়ে চলে এসেছে। এখন তারা ভারতের বি টিম হিসাবে বাংলাদেশে আওয়ামী লীগের রিপ্লেসমেন্টের জন্য শুধু তাদেরকে টিকিয়ে রাখার একটি ষড়যন্ত্র এই দলটিকে নিয়ে শুরু করা হয়েছে। দলটিকে 3-4টি ভাগে বিভক্ত করে দিয়েছে ভারত। তারা বলে দিয়েছে তোমরা তোমাদের বিভিন্ন স্টাইলে কাজ করবা, যাতে করে একটা ইউনিক একটা অংশ যদি কোনো কারণে কাজ করতে না পারে, বাকি জায়গায় যে 3টি গ্রুপ রয়েছে তারা যাতে কাজ করতে পারে। আপনারা দেখেন জাতীয় পার্টির 3-4টা গ্রুপ কারা। একটা হচ্ছে জিএম কাদেরের গ্রুপ, একটা হচ্ছে এই যে আনিসুল ইসলাম মাহমুদ সহ আপনার একটা গ্রুপ, তারপরে আরেকটা হচ্ছে রওশন এরশাদ গ্রুপ, আর একটা হচ্ছে বিদিশা গ্রুপ। এর বাইরে অনেকগুলো জাতীয় পার্টি আছে, মঞ্জু সাহেবের জাতীয় পার্টি আছে, জাতীয় পার্টি জেপি, জাতীয় পার্টি আপনার নাজিউর রহমান, এগুলো তো আলাদা জাতীয় পার্টি, সেটা সম্পূর্ণ ভিন্ন দর্শনে পরিচালিত। কিন্তু মূল যে জাতীয় পার্টি, যেটা এরশাদ সাহেবের, সেই এরশাদ সাহেবের জাতীয় পার্টি আবার 4টা ভাগে বিভক্ত। এই 4টা দলই কিন্তু আওয়ামী লীগের বি টিম, ভারতের বি টিম। এরা কেউ বাংলাদেশি জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধের শক্তির পক্ষে গত 16 বছরে একটা সেকেন্ডের জন্য ছিল না, কোনোদিন থাকবে না, ভবিষ্যতেও থাকবে না। তাহলে এদেরকে আজকে নতুন করে তারা এই মামুবাড়ির আবদার কেন করছে? তারা এখন অসহায় হয়ে বিএনপির কাঁধে ভর করে তারপরে বাংলাদেশের জনগণের উপরে আবার চেপে বসতে চায়। এবং এই জাতীয় পার্টির নতুন করে উৎসাহের মূল কারণটা কি জানেন? জাতীয় পার্টি জানে যে আওয়ামী লীগ যেহেতু এই মুহূর্তে নির্বাচনে আসবে না, তো জাতীয় পার্টিকে যে কোনো মূল্যে যদি এখানে মাঠে রাখা যায়, এটা যেহেতু আওয়ামী লীগেরই বি টিম, অতএব আওয়ামী লীগের লোকজন জাতীয় পার্টির সাথে থাকবে। কিছু সংখ্যক সিট তারা যে কোনো মূল্যে বাগিয়ে নিয়ে সংসদে যদি থাকতে পারে, এবং কেউ কেউ কানাঘুষা এভাবেও করছেন যে তাদের ষড়যন্ত্রটা হচ্ছে বাংলাদেশের অন্যতম সেরা রাজনৈতিক দল জামাত ইসলাম সহ অন্য যারা আছে এনসিপি সহ তাদেরকে দূরে রেখে মাঝখানে কোনো অংশে জাতীয় পার্টিকে বসিয়ে দেওয়া যায় কিনা। তার মানে তাদের পরিকল্পনা হচ্ছে সরকার যদি বিএনপি গঠন করে, তাহলে জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে 3য় 4র্থ স্থানে রাখার জন্য কত বড় হায়নায়রা, কত বড় অসভ্য তারা, যারা 16 বছর ফ্যাসিবাদের দোসরগিরি করছে, তারা আবার নতুন করে বিরোধী দল হওয়ার শখ এবং সাহস তারা নিয়ে মাঠে নামা শুরু করা দিয়েছে। এটাই হচ্ছে বাংলাদেশের জন্য দুর্ভাগা আমরা এবং দুর্ভাগা আমাদের এই জাতি। আজ এই বাংলাদেশের নাগরিকদের যেই রাজনৈতিক দলটির ব্যাপারে সমগ্র জনমতের স্পষ্ট ধারণা যে দলটি হচ্ছে চরমভাবে ধিকৃত, এবং যদি ধরেন আওয়ামী লীগ, আমি মনে করি আওয়ামী লীগের চাইতেও খারাপ এ কারণে যে আওয়ামী লীগ যা করেছে তো প্রকাশ্যে করেছে, আর এরা প্রকাশ্য গোপন সর্ব অবস্থায় করছে, চরমভাবে দালালি করছে এবং ভারতের মদতপুষ্ট হয়ে করছে। আপনারা নিশ্চয়ই জানেন যে জিএম কাদের সাহেব যখন আপনার কোথায় ছিলেন, সেই ভারতে গিয়েছিলেন 24-এর নির্বাচনের প্রাককালে। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আপনার সাথে কি আলোচনা হয়েছে, উনি বলেছে আমি কিছুই বলতে পারবো না, ভারতের অনুমতি ছাড়া আমার কিছু বলার নাই। আমরা ধারণা করেছিলাম 24 সালের নির্বাচন তারা বয়কট করবেন, যেভাবে বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল বয়কট করেছে। তারা বয়কট করেনি, বরং 26টি আসন তারা মুচলেখা দিয়ে আওয়ামী লীগের কাছ থেকে টেনে হিঁচড়ে নিয়েছে, এবং সেই 26 আসনেও তারা 11টি আসনে জয়যুক্ত হয়েছে, যেখানে আওয়ামী লীগের প্রার্থী নাই, তারপরেও তারা হেরেছে। তার কারণ হচ্ছে এই জাতীয় পার্টি আওয়ামী লীগের বি টিম, সি টিম, এটা সবাই জানে। আজ আবার নতুন করে এই জাতীয় পার্টি মাঠে আসতে চাচ্ছে এখন বিএনপির কাঁধে ভর করে। তিনি এখন বলার চেষ্টা করছেন যে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের একটি গণতান্ত্রিক দল। জিয়াউর রহমান গণতন্ত্রের প্রবক্তা হিসাবে তিনি বহুদলীয় গণতন্ত্র করে সব দলকে স্পেস করে দিয়েছিলেন, তাই জাতীয় পার্টি মনে করে বিএনপির এই দায়িত্ব পালন করা উচিত। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।